আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডিভ, স্প্যান, বিভিন্ন এন্টাইটিস, সিম্বল, ইমোজিস এবং আইফ্রেম এলিমেন্ট দেখব। এজন্য গত ভিডিওতে ব্রাউজার এবং নোটপ্যাড যেভাবে রেখেছিলাম ওপেন করার পরে এখান থেকে ফর্ম সম্পর্কিত এলিমেন্টগুলো রিমুভ করে নিচ্ছি এবং উপরে এসে ইন্টারনাল স্টাইল এলিমেন্টের ভিতর ফর্ম সম্পর্কিত যে সিএসএসগুলো লিখেছিলাম সেগুলো রিমুভ করার পরে হেডিং 2 সম্পর্কিত সিএসএসগুলো রিমুভ করে নিচ্ছি এবং নিচে এসে বডির ভিতর থেকে হেডিং 2 এলিমেন্টটা রিমুভ করে কন্ট্রোল+S চেপে এই ফাইলটা সেভ করে ব্রাউজারে এসে কন্ট্রোল+R চেপে রিলোড করলে দেখেন আমাদের ওয়েব পেজটা এখন ফাঁকা আছে। আমরা এখন এই বডির ভিতরে ডিভ এলিমেন্ট লিখব, যেটা ট্যাগ আকারে ডিভি লেখা হয়। ডিভের ভিতর আসলে সাধারণত কোনো কিছু লেখা হয় না, বরং বিভিন্ন এলিমেন্টকে একসাথে ডিভের মাধ্যমে গ্রুপিং করে ওয়েব পেজে লেআউট দেওয়া হয়। তো আমরা নিচে এসে ডিভের এন্ডিং ট্যাগটা লিখে এর ভিতর যদি কোনো কিছু লিখে এখন সেভ করে ব্রাউজারে এসে রিলোড করি, তাহলে এই যে এখানে দেখেন যে লেখাগুলো ছোট ছোট আকারে কোনো স্টাইল ছাড়াই দেখাচ্ছে প্যারাগ্রাফের মতো। তো আমরা এখন এখানে হেডিং 2 এলিমেন্ট লিখছি H2 এবং এর ভিতরে আমরা হ্যালো লিখলাম এবং নিচে এসে একটা প্যারাগ্রাফ এলিমেন্ট লিখছি এবং এই প্যারাগ্রাফ এলিমেন্টের ভিতরে আমরা লিখছি হ্যালো দেয়ার। এখন সেভ করে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে হেডিং 2 এবং প্যারাগ্রাফ দেখাচ্ছে এবং হেডিং 2 এর ভিতরে একটা আলাদা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, সেটা এক্সটার্নাল styles.css এর কারণে। আমরা এখানে হ্যালো এর পরে আর একটা শব্দ লিখছি ওয়ার্ল্ড। এখন এই ওয়ার্ল্ডটাকে যদি এই লাইনে রেখেই ইনলাইনেই কোনো স্টাইল করতে চাই, তাহলে আমরা সেটা স্প্যান এলিমেন্ট এর ভিতর রাখতে পারি। আমরা এখানে স্টার্টিং ট্যাগটা লিখলাম এবং ওয়ার্ল্ডের পরে এন্ডিং ট্যাগটা লিখছি স্প্যান ইনলাইন এলিমেন্ট। এটা ইনলাইনেই সিলেক্ট করার কাজে বা ইনলাইনেই বিভিন্ন স্টাইল করার কাজে ব্যবহৃত হয়। আমরা হেডিং 2 এর পরে স্পেস দিলাম সিএসএস লেখার জন্য এবং তারপরে লিখছি স্প্যান, অর্থাৎ হেডিং 2 এর ভিতর যত স্প্যান আছে সেগুলোকে আমরা সিএসএস এর মাধ্যমে সিলেক্ট করে এখন কালার প্রপার্টি লিখছি এবং কালার প্রপার্টির ভ্যালু দিচ্ছি #333। তারপরে সেমিকোলন দিয়ে এখন সেভ করে এই ফাইলটা ব্রাউজারে এসে রিলোড করলে দেখেন যে ওয়ার্ল্ডের কালার কিন্তু আলাদা হয়ে গেছে, সাদা আর নেই, এটা 333 কালার হয়ে গেছে, গাঢ় ধূসর প্রায় কালো বর্ণের। আমরা এখন এখানে এই প্যারাগ্রাফের নিচে আর একটা প্যারাগ্রাফ লিখছি যেখানে আমরা এন্টাইটিস লিখব। ওয়েব পেজে ফুটারের দিকে যে কপিরাইট সিম্বলটা লেখা থাকে সেটা এন্টাইটিসের মাধ্যমে লেখা হয়, যেটা % দিয়ে শুরু হয় এবং সেমিকোলন দিয়ে শেষ করা হয় এবং এর মাঝে এন্টাইটিসের নাম্বার লেখা হয়। আমরা এখানে নাম কপি দিয়ে 2020 লিখে সেভ করে যদি ব্রাউজার রিলোড করি, তাহলে দেখেন যে এখানে কপিরাইট সিম্বলটা দেখাচ্ছে। আমরা এই কপিরাইটটা এন্টাইটিস নেম কপি ব্যবহার করে দেখিয়েছি। নাম্বারের মাধ্যমে এন্টাইটিস লেখা যায়, যেটা আপনারা বিস্তারিত আরও w3schools.com যেয়ে দেখতে পারেন। আমরা এখন উপরে এসে মেটা ট্যাগ লিখছি, এটা সেলফ ক্লোজিং ট্যাগ হিসাবে এখানেই ক্লোজ করে দিয়ে এই মেটার একটা অ্যাট্রিবিউট লিখছি সারসেট। এটা সারসেট মেটা ট্যাগ এবং এটার বিভিন্ন ভার্সন থাকে। আমরা এখানে UTF-8 ব্যবহার করছি। এটার কারণে আমরা এখন এই ওয়েব পেজে বাংলা লেখা বা বিভিন্ন এন্টাইটিস সিম্বল বা ইমোজিস ভালোভাবে দেখাতে পারবো। আমরা এখন এই প্যারাগ্রাফের ভিতরে ইনলাইনে একটা স্প্যান এলিমেন্ট নিচ্ছি এবং এই স্প্যান এলিমেন্টের ভিতরে আমরা বিভিন্ন ইমোজিস দেখাবো। ইমোজিগুলো লেখাতে % এবং হ্যাশ দিয়ে শুরু করা হয় এবং নাম্বার দেওয়ার পরে শেষে সেমিকোলন দেওয়া হয়। এই সেমিকোলন এবং % হ্যাশের মাঝে নাম্বারটা লেখা হয়। আমরা এখানে একটা ইমোজি দিয়ে তারপরে এখানে হাইফেন দিয়ে শেষে এসে আর একটা ইমোজিস লিখছি। এখন এই ফাইলটা দেখার চেষ্টা করেন, এখানে একটা ইমোজি, পরে শেষের দিকে আর একটা ইমোজি এবং এখানে সারসেট UTF-8 সেট করার কারণে সব কিছু ভালোভাবে দেখাবে। আমরা সেভ করে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে এখানে 2টা ইমোজি দেখাচ্ছে। এগুলো কিন্তু ইমোজি লেখাগুলো সহকারে স্প্যানের ভিতরে আছে, কিন্তু লেখার কালার সাদা এবং উপরে স্প্যানটা কিন্তু কালো। এর কারণ আমরা CSS-এ হেডিং 2 এর ভিতরে যেই স্প্যানটা সেটাকে শুধু সিলেক্ট করে কালার আলাদা করেছিলাম। প্যারাগ্রাফের ভিতরে স্প্যানের কিন্তু আলাদা কালার আমরা সেট করিনি। আমরা এখন এখানে নিচে এসে আর একটা ডিভ নিচ্ছি, ডিভের স্টার্টিং ট্যাগ লিখলাম এবং নিচে এসে ডিভের এন্ডিং ট্যাগ লিখছি। এখন এই ডিভের ভিতরে আমরা আইফ্রেম এলিমেন্ট দেখব। আইফ্রেম অনেকটা মিনি ব্রাউজারের মতো। আইফ্রেম ট্যাগ আকারে আইফ্রেমই লেখা হয় এবং এখানে সেলফ ক্লোজিং ট্যাগ হিসাবে এখানে ক্লোজ করে দিলাম।
এখানে আই ফ্রেমটা, এবং আই ফ্রেমের একটা সোর্স থাকে, অর্থাৎ আমরা কোন পেজটা এই আই ফ্রেমের ভিতর দেখাতে চাচ্ছি সেটার সোর্স। তো এটা অনেকটা ইমেজের মতো। এখানে ডট স্ল্যাশ দিয়ে আমরা কারেন্ট ডিরেক্টরি ডেস্কটপ দেখালাম, এবং আমাদের যার একটা পেজ আছে অ্যাবাউট ডট এইচটিএমএল সেটা এখানে লিখে দিলাম সোর্স হিসাবে। এখন সেভ করে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে এখানে আমরা এখন অ্যাবাউট ডট এইচটিএমএল পেজটা ব্রাউজ করতে পারছি একটা মিনি উইন্ডোর ভিতরে, আই ফ্রেমের ভিতরে। এখানে ক্লিক করলে কিন্তু W3 স্কুলসে চলে যাবে। এটা যেন ব্রাউজারের ভিতরে আবারও ছোট্ট ব্রাউজার। তো এই আই ফ্রেমের বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আমরা ইমেজের মতো এখানে উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, যেটার ভ্যালু দিলাম 200। তারপরে এখানে আমরা হাইট অ্যাট্রিবিউটও ব্যবহার করতে পারি। তো এই হাইট অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি 150। এছাড়াও আমরা সিএসএসের মাধ্যমে স্টাইল করতে পারি। সেভ করে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে 200 এবং 150 অনেকটা স্কোয়ারের মতো হয়ে গেছে অনেকটা। তো আমরা এখন এখানে আয়তক্ষেত্রের মতো দেখানোর জন্য উইথটা বাড়িয়ে 300 করে দিলাম, এবং সেভ করে ব্রাউজারে রিলোড করলে এখন দেখেন যে সুন্দর একটা আই ফ্রেম হয়েছে। এখানে আমরা ব্রাউজ করতে পারছি। এখানে দেখেন যে উপরের দিকে একটা বর্ডার আছে। আমরা যদি সিএসএসের মাধ্যমে এই বর্ডারকে স্টাইল করতে চাই সেটাও সম্ভব। আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে ইনলাইনেই স্টাইলস করছি। তো এখানে আমরা বর্ডারটা নান করে দিলাম, অর্থাৎ বর্ডারটা রাখবো না। এখন সেভ করে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে বর্ডারটা কিন্তু চলে গেছে। আমরা এখন এখানে এসে বর্ডারটা ফেরত আনতে চাচ্ছি। 2 পিক্সেল উইথের সলিড স্টাইল, দাগ আকারের #33 বর্ডার দিয়ে যদি এখন আমরা সেভ করে ব্রাউজারে রিলোড করি তাহলে দেখেন যে চতুর্দিকে বর্ডার এসে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে।